সমুদ্রের মাঝখানে সারি সারি দাঁড়িয়ে থাকা ছোট ছোট কাঠের ঘরগুলোকে দেখলে প্রথমে যে কারো অবাক লাগতে পারে। দূর থেকে দেখলে মনে হয় বিশাল সমুদ্রের বুকের উপর কেউ যেন ছোট একটি গ্রাম তৈরি করেছে, কিন্তু বাস্তবে এগুলো কোনো গ্রামের বাড়ি নয়। এগুলো হলো শত শত বছর ধরে জেলেদের ব্যবহার করা এক বিশেষ মাছ ধরার ব্যবস্থা। এই মাছ ধরার পদ্ধতিকে সাধারণত বাগান ফিশিং বা লিফট নেট ফিশিং বলা হয়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ফিলিপাইনের বিভিন্ন উপকূলীয় এলাকায় এই ঘরগুলোকে দেখা যায়। সমুদ্রের পানির মধ্যে শক্ত খুঁটি বসিয়ে তার উপর ছোট ছোট কাঠের ঘর তৈরি করা হয়। অবিশ্বাস্য হলেও সত্য, এই মাছ ধরার কৌশল নতুন কিছু নয়। এর ইতিহাস কয়েক শত বছর পুরনো। উন্নত প্রযুক্তি আসার অনেক আগেই স্থানীয় জেলেরা এই পদ্ধতিতে মাছ ধরা শুরু করেছিলেন। আরও আশ্চর্যের বিষয় হলো, অনেক জায়গায় একটি কাঠের ঘর থেকে আরেকটি ঘরে যাওয়ার জন্য জেলেরা দড়ি ব্যবহার করেন। আমাদের কাছে এই কাজটি অসম্ভব কঠিন মনে হতে পারে, কিন্তু স্থানীয় জেলেরা খুব সহজেই দড়ির উপর দাঁড়িয়ে হেঁটে এক ঘর থেকে অন্য ঘরে চলে যান। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই ছোট ছোট ঘরেই জেলেরা দিনের পর দিন বসবাস করেন। ঘরের ভেতরে থাকে রান্নার ছোট ব্যবস্থা, ঘুমানোর জায়গা এবং মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জাম। কখনো কখনো একজন জেলে টানা কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত সমুদ্রের মাঝখানে থাকেন। এই কাঠের ঘর এবং প্ল্যাটফর্ম তৈরি করাও মোটেও সহজ নয়। প্রথমে সমুদ্রের তলদেশে শক্ত কাঠ বা বাঁশের খুঁটি গভীরভাবে বসানো হয়। এরপর সেই খুঁটির উপর বাঁশ এবং কাঠ ব্যবহার করে এই ঘর বানানো হয়। এই ঘর এমনভাবে তৈরি করা হয় যেন সমুদ্রের প্রবল ঢেউ, জোয়ার এবং তীব্র বাতাসও সহ্য করতে পারে। অনেক এলাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে একই পরিবার এই পেশার সঙ্গে জড়িত। একজন বাবা তার ছেলেকে এই মাছ ধরার কৌশল শেখান। এরপর সেই ছেলে বড় হয়ে আবার নিজের সন্তানকে একই কাজ শেখায়। এভাবেই কয়েকশো বছর ধরে এই মাছ ধরার কৌশল টিকে আছে। সমুদ্রের মাঝখানে বসবাস করার বিষয়টি শুনতেই যতটা রোমাঞ্চকর মনে হয়, বাস্তবে জীবনটা ততটাই কঠিন। প্রচণ্ড ঝড়, বজ্রপাত, বিশাল ঢেউ এবং হঠাৎ বদলে যাওয়া আবহাওয়ার সঙ্গে প্রতিদিন লড়াই করতে হয় জেলেদের। অনেক সময় কয়েকদিন পর্যন্ত সমুদ্র উত্তাল থাকে। দিনের বেলায় এই কাঠের ঘরগুলো অনেকটা নির্জন মনে হয়, কিন্তু রাত নামার সঙ্গে সঙ্গে পুরো দৃশ্য বদলে যায়। কারণ অন্ধকার নামার পরেই শুরু হয় মাছ ধরার আসল কাজ। প্রতিটি প্ল্যাটফর্মে শক্তিশালী বাতি জ্বালানো হয়। এই আলো পানির নিচের দিকে পড়তে থাকে। আলো দেখে ছোট ছোট মাছ এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণী ধীরে ধীরে ঘরের নিচে জড়ো হতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই নিচে অনেক মাছ জমা হয়ে যায়। আর ঠিক সেই সময় জেলেরা তাদের আসল কাজ শুরু করেন। প্ল্যাটফর্মের নিচে আগে থেকেই একটি বিশাল জাল রাখা থাকে। যখন জেলেরা বুঝতে পারেন পর্যাপ্ত মাছ জালের উপর চলে এসেছে, তখন জালটি ধীরে ধীরে উপরে তোলা হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই অনেক মাছ জালের মধ্যে আটকা পড়ে যায়। তবে এই পদ্ধতিতে প্রতিবারই বিশাল পরিমাণ মাছ ধরা পড়ে এমন নয়। জেলেরা এই কাজ রাতে বারবার করেন। দিনের পর দিন এভাবে মাছ ধরার কারণে শেষ পর্যন্ত প্রচুর পরিমাণে মাছ ধরা সম্ভব হয়। জানলে অবাক হবেন, এই একটি কুঁড়ে ঘর থেকে প্রতি সপ্তাহে কয়েকশো কেজি পর্যন্ত মাছ ধরা যায়। শুধু সাধারণ মাছই নয়, অনেক সময় চিংড়ি, স্কুইড এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীও এই জালে ধরা পড়ে। আবার দিনের বেলাতেও জেলেদের কাজ বন্ধ থাকে না। অনেক সময় তারা জাল পানিতে ফেলে রাখেন। বিকেলের দিকে সেই জাল তুলে মাছ সংগ্রহ করেন। সেই ট্রলারে প্রতিদিনের ধরা মাছ তুলে দেওয়া হয়। এই ট্রলার প্রতিটি কুঁড়ে ঘর থেকে ঘুরে ঘুরে মাছ সংগ্রহ করে। এরপর সব মাছ নিয়ে উপকূলের দিকে ফিরে যায়। সেখান থেকে মাছ স্থানীয় বাজার এবং বিভিন্ন শহরে পাঠানো হয়। এভাবেই সমুদ্রের মাঝখানে ধরা পড়া মাছ কয়েক ঘন্টার মধ্যে বাজারে পৌঁছে যায়। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কিছু উপকূলীয় এলাকায় এমন শত শত মাছ ধরার ঘর একসঙ্গে দেখা যায়। অনেকের কাছে এটি শুধু মাছ ধরার একটি পুরনো পদ্ধতি, কিন্তু যারা এই পেশার সঙ্গে জড়িত তাদের কাছে এটাই জীবন। সাধারণত যেসব জেলের বড় ট্রলার বা আধুনিক মাছ ধরার জাহাজ কেনার সামর্থ্য নেই, তাদের অনেকেই এমন পুরনো পদ্ধতির উপর নির্ভর করে জীবিকা চালান।